You are pregnant, Mrs. Esther. Congratulations. মিষ্টি একটা হাসি দিয়ে ডাক্তার কথাটি বলতেই এলিজার হাসি মিলিয়ে গেল। খবরটা এলিজার জন্য মোটেও খুশির নয়। মলিন হেসে ডাক্তারের কাছ থেকে এলিজা বিদায় নিল। ক্যাবে ওঠার পর রাজ্যের যত চিন্তা নেমে এলো এলিজার মস্তিষ্কে। মনে মনে ভাবতে লাগলো, ইভান হয়তো বেবির কথা শুনলে ডিভোর্স নাও দিতে পারে, কিন্তু যদি হিতে বিপরীত হয়, ইভান যদি অ্যাভয়েড করতে বলে, সব চিন্তা একপাশে রেখে এলিজা সিদ্ধান্ত নিল সে ইভানকে সব জানাবে। অ্যাপার্টমেন্টে ঢুকে সব অন্ধকার দেখে এলিজা নিজেই নিজের কাছেই নালিশ করলো, এখনো বাড়ি ফিরলো না? স্বভাববশত শরীরে শক্তভাবে জড়িয়ে যাওয়া জামাটা খুলে রেখে লাইট জ্বালানোর সাথে সাথেই পরিচিত এক কণ্ঠস্বর বলে উঠল, ইউ আর হোম। ওষ্ঠাধর ওঠানামার ঠিক কয়েক সেকেন্ড পরেই একজোড়া চোখ দৃষ্টি মিলল এলিজার উন্মুক্ত দেহে। ভরকে গিয়ে দুহাতে নিজের শরীর আচ্ছাদিত করার ব্যর্থ চেষ্টা চালালো এলিজা। হাতে থাকা স্ক্রিপ্ট নোট বিছানায় ফেলে ইভান এগিয়ে এলো এলিজার দিকে। আলতো হাতে এলিজার থুতনিতে হাত রেখে বলল, এলিজা, টাইম ইজ ওভার ডার্লিং। এসব করে কি বোঝাতে যাচ্ছ তুমি? ওয়ান্ট টু সিডিউস মি? এলিজা ইতস্তত কণ্ঠে বলল, আমি জানতাম না তুমি বাসায় এসেছো। ঈষৎ হেসে ইভান কিছুটা সরে দাঁড়ায়, তারপর তার ছেলে নেয় বলে, কাম অন এলিজা, রাত 12টা বাজে। আমার মন বলছে তুমি সিডিউস করার ধান্দায় আছো। আর এত লেট কেন আজ? তড়িৎ গতিতে ইভানের কাছ থেকে ছিটকে বাঁধন মুক্ত হয় এলিজা। সরে আসে কয়েক কদম দূরে। স্বাভাবিকভাবে ওয়ার্ড্রপ থেকে নিজের নাইট গাউন বের করে গায়ে জড়িয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো সে। ইভান আবারও তার আরাম কেদারে বসে এলিজার উদ্দেশ্যে বলল, এলিজা, আমাদের ডিভোর্স ডেটা কনফার্ম হয়ে গেছে। 17 তারিখে কোর্টে যেতে হবে। ইভান, তোমাকে আমার কিছু বলার আছে। ইভান এলিজার কথা না শুনে উল্টো নিজের মতো করে বলে, আমারও বলার আছে। আমি আজকে অনেক খুশি একটা বিষয়ে। এলিজা গিয়ে ইভানের পাশের চেয়ারে বসে পড়ে। ইভান বলতে শুরু করে, আগে আমার কথা শোনো। রেচেল ফিরে এসেছে ফ্রান্স থেকে, অ্যান্ড উই গট ব্যাক। কি সুন্দর টাইমিং, রাইট? মানে আমাদের কন্ট্রাক্ট শেষ হচ্ছে আর মাই ফার্স্ট লাভ শি ইজ ব্যাক। বাহ, কংগ্রেস। অ্যাম আই লাকি? মলিন হেসে এলিজা বলে, ইয়েস। এবার ইভান এলিজাকে প্রশ্ন করে, তুমি কি বলতে চাচ্ছিলে? এলিজা কথা ঘুরিয়ে বলে, তেমন কিছুই না, আমি মিউজিক ইন্ডাস্ট্রিতে জয়েন করতে চাচ্ছি ইভান। তাই নাকি? আই এম হ্যাপি ফর ইউ। লেটস সেলিব্রেট। হ্যাঁ? ইভান এলিজার কোমর জড়িয়ে ওর ঘাড়ে মুখ গুজতে নিলেই এলিজা ধাক্কা দিয়ে ইভানকে সরিয়ে দিয়ে বলল, ইউ শুড ডোন্ট ডু দিস স্টাফ। কিছুটা অবাক হয়ে ইভান এলিজাকে প্রশ্ন করে, এলিজা, তুমি ঠিক আছো? হুম। নো ওয়ে। ইভানকে তুমি মানা করেছো, আবার বলছো তুমি ঠিক আছো। ইভান, আমরা ডিভোর্স নিচ্ছি। স্টিল ইউ আর মাই লিগালি ম্যারিড ওয়াইফ, ওকে? ইউ লাভ সামওয়ান এলস। সেটা তো প্রথম থেকেই। আমার আমার মুড নেই ইভান। ফাইন। ইভান এলিজাকে ছেড়ে ঘর থেকে বের হয়ে গেল। এলিজার অস্বীকৃতি ইভানের হজম হচ্ছে না। মাথাচাড়া দিয়ে উঠেছে তার, ইগোতে হার্ট হচ্ছে। যে এলিজা নিজেকে তার কাছে উজাড় করে দিতে বিন্দুমাত্র আপোষ করতো না, দুবার চিন্তা করতো না, সেই এলিজা তাকে মানা করছে ভাবতেই ইভানের রাগ হচ্ছে। 2 কিলোমিটার/আওয়ার বেগে গাড়ি ছুটছে ফ্লাইওভারের উপরে, বারবার রাউন্ড দিচ্ছে। পুলিশের তৎপরতা না থাকায় অনিমেষ অ্যাগ্রেসিভ ড্রাইভ করা যায় জায়গাটায়। জায়গাটা সিটি আর কান্ট্রি সাইডে কানেক্ট করে বিধায় সচরাচর তেমন একটা জমজমাট না। তবে জায়গাটা গ্যাম্বলিং, কার রেসিং, শোকেস, ফাইটিংয়ের জন্য বিগড়ে যাওয়া তরুণদের জন্য আকর্ষণীয়। আজ গ্যাম্বলিং না থাকলেও অ্যাগ্রেসিভভাবে রাউন্ড দিয়ে যাচ্ছে ওয়াইন কালারের একটা মার্সিডিজ বেঞ্চ। গাড়ির মালিক ইভানের দৃষ্টি সরল, তার অনুভূতি কি বোঝা মুশকিল। হঠাৎ কল আসাতে তার দৃষ্টি গিয়ে পড়ল গাড়ির অন স্ক্রিনে। কল রিসিভ করে বলল, কল করেছো কেন? তুমি ফিরবে না বাড়িতে? আমার কথা কিন্তু শেষ হয়নি ইভান। কি বলবে বলো? সামনাসামনি বলা দরকার। আজকে আসতে পারবো না, সরি। ও, বলো। কথা শেষ হওয়ার আগেই এলিজার বুঝতে বাকি রইল না অপর পাশ থেকে ফোন কেটে দেওয়া হয়েছে। খানিকটা মন খারাপ হলো এলিজার। মনে মনে ভেবে বসলো, ইভান হয়তো রেচালের কাছে গেছে। লাইট বন্ধ করে শুয়ে পড়ল সে। বলা হলো না তার অনাগত সন্তানের কথা। সকাল সকাল ঘুম থেকে উঠে নীল রঙের একটা ড্রপ শোল্ডার মিডি ড্রেসে নিজেকে আবৃত করে নিল এলিজা। আজ তার ডিভোর্সের ডেট পড়েছে। হালকা সেজেছে সে। ইভানকে বুঝতে দিতে চায় না এই কয়েকটা দিন তার কেমন দুর্বিষহ কেটেছে। সেদিনের পর ইভান আর বাড়ি ফেরেনি। কল করলে কেবল কল কেন করেছো বাক্যটি ব্যতীত অন্য কোনো বাক্য এলিজার কর্ণগোচর হয়নি। তাই সে আর কল করেনি তাকে। আয়নায় নিজেকে দেখতে ব্যস্ত এলিজার দৃষ্টি সরে এলো নোটিফিকেশনের শব্দে। ইভান মেসেজ করেছে। চ্যাট খুলতেই এলিজার বিষণ্ণ মন আরো বিষণ্ণতায় ডুবে গেল। জলদি চলে আসবো কোর্টে, ডোন্ট বি লেট।
বের হচ্ছি। ফ্ল্যাট থেকে বেরিয়ে এলো এলিজা। এক হাতে বড় একটা লাগেজ, আর এক হাতে ফাইল আর হ্যান্ডব্যাগ নিয়ে লিফটে ওঠার সময় তার উপরের ফ্ল্যাটে জোসেফিনা বলে উঠল, আরে এলিজা, ঘুরতে যাচ্ছ নাকি কোথাও? মুচকি হেসে এলিজা জবাব করে, ইয়েস মিসেস জাভের। ইভান কোথায়? ও তো শুটে গেছে, ওখান থেকেই জয়েন করবে। সেলিব্রিটিদের কত অ্যামেজিং লাইফ। যা বলেছেন। কয়েক সেকেন্ডের নীরবতা ভেঙে জোসেফিনা প্রশ্ন করলো তাকে, এলিজা, ইউ হ্যাভ গ্রেট ওয়েট। তুমি প্রেগনেন্ট নাকি? জোসেফিনাকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে কিছুটা খাবি খায় এলিজা। নিজেকে সামলে ভাঙা উত্তর দেয় সে, আরে তেমন কিছুই না, বাড়িতে বসে থাকতে থাকতে একটু ওয়েট গেইন করেছি। কথা বলতে বলতে লিফট গ্রাউন্ড ফ্লোরে চলে এলো। জোসেফিনার কাছে বিদায় নিয়ে এলিজা নিজের গাড়ির দিকে হাঁটা দিল। জোসেফিনাকে মিথ্যা বলে এলিজার মোটেও ভালো লাগছে না। জোসেফিনা একই সাথে এলিজার প্রতিবেশী এবং মেন্টর। বয়স্ক জোসেফিনা একসময় টপ নচ সিঙ্গার ছিলেন। তার কাছ থেকে এলিজার গান শেখা। জোসেফিনা ছোটবেলা থেকেই এলিজাকে অনেক ভালোবাসত। নিজের সন্তান না থাকায় নিজের মেয়ের মতোই বড় করেছে এলিজাকে। তাই একবার দেখাতেই তিনি ধরতে পেরেছিলেন এলিজার ভেতরে বেড়ে উঠছে ছোট্ট আরেকটা প্রাণ। সন্তান জন্ম দিতে না পারলেও গর্ভে ধারণ তো ঠিকই করেছেন। হলপ করে তিনি বলতে পারবেন এলিজা প্রেগনেন্ট। গাড়ি ড্রাইভ করে এলিজা কোর্ট হাউসে পৌঁছে দেখল ইভান পৌঁছে গেছে তার আগেই। ইভানের পাশে দাঁড়িয়ে আছে সাদা রঙের ড্রপ শোল্ডার টি লেন্থ ড্রেস পরিহিত একজন রমণী। তাকে দেখে এলিজার বুঝতে বাকি রইল না এই সেই র্যাচেল। র্যাচেলের গেট আপ দেখে এলিজা মনে মনে বিড়বিড়িয়ে বলল, এত ডেসপারেট তুমি ইভান? আমাদের ডিভোর্সের দিনেই তোমার বিয়ে করতে হবে? এতটা জরুরি? কিভাবে তা গ্রেট ইভান লিয়াম, তোমার প্রথম ভালোবাসার কাছ থেকে কি তোমাকে আমি কেড়ে নিব ভাবছো? তাচ্ছিলের হাসি আসলো এলিজা। ভাবনার আদলে হঠাৎ ইভানের গলার আওয়াজে ধ্যান ভাঙল এলিজার। ইভান তাকে মনে করিয়ে দেওয়ার ভঙ্গিতে বলে, চলো তবে, লয়ার বেট করছে। চলো। এলিজা ইভানের দিকে তাকালোও না, তবে তার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল ইভান ওয়েডিং গেটআপে এসেছে। এদিকে এলিজা ইভানের দিকে না তাকানোয় ইভানের ইগো হার্ট হচ্ছে বরাবরের মতো। কে বলবে এই মেয়ে একসময় অপলক দৃষ্টিতে ইভানকে নজরবন্দি করে রাখত। ডিভোর্স প্রসেস শেষ করে লঞ্চে এসে সার্টিফিকেটের জন্য ওয়েট করার কোনো এক পর্যায়ে র্যাচেল গিয়ে এলিজার পাশে বসলো। মোবাইলে ব্যস্ত এলিজা র্যাচেলের উপস্থিতি টের পেয়ে ফোন থেকে মাথা তুলে হালকা হেসে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার রেচেল, হঠাৎ এখানে এসে বসলে? আমি তোমার কাছে অনেক কৃতজ্ঞ এলিজা। আমি ভাবতে পারিনি তুমি এত সহজে ইভানকে ডিভোর্স দিতে রাজি হয়ে যাবে। ইট ওয়াজ টাইম টু এন্ড আওয়ার কন্ট্রাক্ট। ইয়া, বাট স্টিল। তোমরা আজকে বিয়ে করছো? হ্যাঁ, রাতে। আমার ফ্যামিলিতে রুলস রাতে বিয়ে করার। ও, তোমাকে দেখে নোবেল ফ্যামিলির মনে হয়েছিল আগেই। তুমি খেয়াল করেছো? আমিও নোবেল ফ্যামিলি থেকে। কখনো স্তরদের নাম শুনেছ? শুনবো না কেন, তারা অনেক পাওয়ারফুল একটা পরিবার। সোসাইটিতে সবসময় তারা চর্চায় থাকে। একটু থেমে র্যাচেল অবাক হয়ে এলিজার দিকে তাকিয়ে বলল, তুমি এস্থার ফ্যামিলি? র্যাচেলের কথা শেষ হওয়ার পূর্বে এলিজা বলে উঠল, কংগ্রেস ফর ইয়োর ওয়েডিং। থ্যাঙ্কস। তুমি কিন্তু থাকবে বিয়েতে? না, তা হবে না। আসলে আমার আর 2 ঘন্টা পরেই ফ্লাইট। ইউ আর লিভিং? আগে থেকেই প্ল্যান করা ছিল। ও। এলিজা আবার র্যাচেলকে জিজ্ঞেস করলো, তোমার সারনেম? র্যাচেলও স্বাভাবিকভাবে বলে উঠল, ইটস রুদ্রিগো। এলিজা ক্রুড়ো হেসে মনে মনে বিড়বিড় করে বলল, রুদ্রিগো, ইন্টারেস্টিং। ইভান এক দৃষ্টিতে ওদের দুজনকে দেখতে লাগলো। কেউ দেখে বলবে না এরা দুজন দুজনের অপোনেন্ট। অ্যাটলিস্ট ইভানের কাছে ওরা অপোনেন্ট। একজনকে ইভান আজ ছেড়ে দিচ্ছে, আর একজনকে নিজের করে নিচ্ছে। তবে ইভান এখনো খানিকটা ডিস্টার্বড। 11 দিন পর ইভানের সাথে দেখা হওয়ার পরেও একবারের জন্য এলিজা ইভানের দিকে তাকালো না। র্যাচেলকে নিয়ে জেলাস হলো না। কেন? এলিজা কি নতুন কারোর? ইভান আর ভাবতে পারলো না। এর মাঝেই ডাক পড়লো তাদের ডিভোর্স সার্টিফিকেট কালেক্ট করার জন্য। এলিজা আর ইভান একসাথে অফিসে ঢুকলেও এলিজা তার দিকে তাকালো না, আর না তার সাথে কোনো কথা বলল। ব্যাপারটা এমন ঠেকলো যেন এলিজার ওষ্ঠাধারে কেউ কুলু পেটে দিয়েছে, আর তার ঘাড় অসাড় হয়ে গেছে শুধুমাত্র ইভানের জন্য। কেননা এলিজা তার লয়ারের সাথে হেসে হেসেই কথা বলেছে, মাথা তুলে তাকাচ্ছে তার দিকে। ইভান হিংসাত্মক রূপ দমন করার চেষ্টায় তার হাত মুষ্টিবদ্ধ করে ফেলল। তার এখন আর কোনো অধিকার নেই এলিজার বা তার ব্যক্তিগত জীবনে মাথা ঘামানোর। সার্টিফিকেট হাতে নিয়ে ইভান এলিজার দিকে ফিরে মুচকি এসে তার উদ্দেশ্যে বলল, গুড লাক। ব্যাগের ভিতর ফাইল রাখতে রাখতে এলিজা বলে, সেম টু ইউ। লুক অ্যাট মি। মিস্টার লিয়াম,
I don't look at other person's man. Well, see ya. No, maybe you will depart. কোর্ট থেকে সরাসরি এয়ারপোর্টে রওনা হতে চাইল এলিজা। ড্রাইভ করতে ইচ্ছে না করায় অনেকক্ষণ আগেই অ্যারনকে কল করেছিল এলিজা। অ্যারন আসার পরে এলিজা হাফ ছেড়ে বলল, এতক্ষণ কি করছিলে? কানে হাত রেখে নাটকীয় ভঙ্গিতে অ্যারন বলে, সরি সিস, ক্রিস্টিনাকে স্কুলে ড্রপ করতে হয়েছে। ড্রাইভ মি দ্য এয়ারপোর্ট। আর হ্যাঁ, এখন থেকে আমার গাড়ি করেই ক্রিস্টিকে ড্রপ করো। তোমার গাড়ি আমাকে দিয়ে যাবে? নয়তো রাখবো কোথায়? এস্থার মেনশনে এখন কোনোভাবেই আমি ফিরে যাব না। ইটস ইয়োর চয়েস, আই উইল টেক গুড কেয়ার অফ হার। চলো এখন। চলো। এলিজা আর অ্যারনের কথোপকথন না শুনলেও দুজনের কথা বলা দেখে কিছুটা ঈর্ষান্বিত হলো একজোড়া চোখ। এলিজার পাশের পুরুষটা দেখতে কেমন তা বোঝা না গেলেও এইটুকু বোঝা গেল তারা অনেক ক্লোজ। নিজের ভাবনাতেই কিছুটা অবাক হলো ইভান। নিজের মনে আওড়ালো, Am I jealous? ইভানের ভাবনার মাঝেই রেচাল বলল, ইভান, আমরা আরো পরে এলেও পারতাম। Mani. Miss Protego, I am dying to get you. এখনো এত ভালোবাসো আমাকে? সব সময় তোমাকেই ভালোবেসেছি। তোমার অবর্তমানে অন্য নারীকে নিজের করেছি তোমাকে ভুলতেই, কিন্তু তাও পারিনি। এবার ছেড়ে যেও না, নয়তো আমার হিংস্রতা তোমাকে উপলব্ধি করতে হবে। অতীত সব সময় আফসোস, ঘৃণা, ভুল, জড়তা আর ভয় ঘেরা। ক্ষমা করে দাও না আমাকে ইভান, আর ভয় দেখিও না। আমার কথা শুনে চলো, তুমি দুনিয়ার সবচেয়ে সুখী নারী হবে। রেচাল ইভানের হাত ধরে নরম সুরে বলে, আই লাভ ইউ ইভান। কিছুটা রাগান্বিত হয়ে রেচাল বলল, মানে কি? আমি কি তোমাকে প্রশ্ন করেছি? আমি বলেছি আমি তোমাকে ভালোবাসি মিস্টার ইভান লিয়াম। আলতো হেসে রেচালের মাথায় হাত রেখে ইভান বলে, আচ্ছা বাবা, আই লাভ ইউ টু। রেচাল এবার হেসে বলে, এবার ঠিক আছে। বলেছিলাম না তোমাকে সারপ্রাইজ দেবো। কিন্তু দাওনি। জ্যাক, নিনা, ওরা সবাই আসছে। রেচাল কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করে, সত্যি? হ্যাঁ, আর রাতে ফ্যামিলি ডিনারের আয়োজন হয়েছে, বন্ধুরা থাকবে। কিন্তু তুমি তো বলেছিলে আজ শুধু আমরা রেজিস্ট্রি করব। সিদ্ধান্ত বদলেছি। রেচাল কিছুটা থেমে মলিন হেসে ইভানকে প্রশ্ন করে, এলিজার কারণে? ইভান থমকে যায়, কিন্তু পরক্ষণে আবার রেচালের গায়ে হাত রেখে বলে, তোমার জন্য। আর হ্যাঁ, আমরা পরের মাসেই বের অ্যানাউন্স করব। প্রিপেয়ার ফর ইট, ওকে? রেচাল খুশিতে ইভানকে জড়িয়ে ধরল। জ্যাক, নিনা আর বাকি সবাই ইভান আর ওদের মিউচুয়াল ফ্রেন্ড। কোর্টের ভিআইপি রুমে দুজনে নিজের মতো করে সময় পার করতে লাগলো। যেহেতু ইভান অনেক বড়, ধনী আর পাওয়ারফুল ফ্যামিলির সদস্য, তাই কোর্ট হাউসে তার সময় কাটাতে বেশি বেগ পেতে হয় না। এলিজার ফ্লাইট টেক অফ করার পরপরই অ্যারন কাউকে কল করে বলল, Our flight just took off. Got it. রাত 9টার আশেপাশে ইভান আর রেচালের বিয়ের সকল নিয়মকানুন শেষ হয়। ফ্যামিলি ডিনার শেষে সবাই বিদায় নিল নবদম্পতির কাছ থেকে। গাড়িতে বসে ইভান রেচালকে কিছুটা ইতস্তত হয়ে বলল, উই হ্যাভ টু স্টে ইন আ হোটেল। ওয়াই? কিছুটা আশ্চর্য হয়ে প্রশ্ন করে রেচাল। মানে? রেচাল কিছুটা রেগে গিয়ে বলল, ইভান, আই এম ফ্রম আ নোবেল ফ্যামিলি। আমি বিয়ের প্রথম রাত কখনোই হোটেলে কাটাবো না। টেক মি টু ইয়োর অ্যাপার্টমেন্ট। আচ্ছা, অ্যাজ ইউর উইশ। মনের মধ্যে জড়তা বোধ করলেও ইভান তার এই প্রিয়তমাকে সবসময় প্যাম্পার করার স্বভাবে থাকায় অ্যাপার্টমেন্টের দিকে গাড়ি ঘোরালো। আগে সবসময় রেচাল ছিল ইভানের ফার্স্ট প্রায়োরিটি। ড্রাইভ করতে করতেই ভাবতে লাগলো, এলিজার সাথে একই বাড়িতে সে তার সদ্য বিবাহিতা স্ত্রীকে নিয়ে কিভাবে থাকবে। এলিজাকে কি মাস্টার বেডরুমে অপেক্ষা করাবে? এলিজাকে কি মাস্টার বেডরুমে অপেক্ষমান পাবে? এলিজা কি করছে এখন? রান্না করছে নাকি রেস্ট নিচ্ছে? ধ্যান ফিরতেই নিজেকে কয়েক দফা গালি দিল ইভান। রেচালকে পাশে রেখে কিভাবে সে তার কন্ট্রাক্ট এক্স ওয়াইফকে নিয়ে ভাবতে পারে। 15 মিনিটের মাথায় অ্যাপার্টমেন্টের নিচে গাড়ি পার্ক করে লিফটের 22 নম্বর বোতামে চাপে ইভান। পুরোটা সময় নির্বাক ইভানকে দেখে কিছুটা রাগ হয়ে রেচাল বলে ওঠে, তুমি কি কোনোভাবে বিয়েটা করে বিরক্ত? হক চুকিয়ে ওঠে ইভান তৎক্ষণাৎ জবাব দিল, না, তা কেন হবে? না, এমনি। 23 তলায় এসে লিফট থামলে ইভান নিজের ফ্ল্যাটের উদ্দেশ্যে হাঁটা দেয়। পিছনে সাবলীলভাবে রেচাল তাকে অনুসরণ করে মেইন দরজা পর্যন্ত আসে। কলিং বেলে 7-8 বার বাজানোর পরেও যখন কেউ দরজা খোলে না, কিছুটা ভাবান্তর হয় ইভান।
সময় ব্যয় না করে নিজের কাছে থাকা চাবি দিয়ে ফ্ল্যাটে ঢোকে ইভান। এই সময় নিজের ফ্ল্যাট অন্ধকারে আচ্ছন্ন থাকতে দেখে কিছুটা ভরকায় ইভান। আজকে তো এলিজার কোনো অডিশন নেই, অফিসও এই সময় খোলা থাকবে না, বা ওভারটাইম করলেও এতক্ষণ অবধি এলিজা বাইরে থাকবে না। খুব দরকার না হলে সন্ধ্যার মধ্যেই এলিজা বাড়ি ফেরে। ফ্ল্যাটের সব লাইট জ্বালিয়ে এলিজাকে খুঁজতে লাগলো ইভান। ইভানের এরূপ হাল দেখে রেচাল বলে বসলো, তুমি কি এলিজাকে খুঁজছো? তার দিকে না ঘুরে ছোট করে জবাব দিল ইভান। ও তোমাকে বলেনি? ভাবলেশীন উল্টো সে প্রশ্ন করে বসে। কি বলবে? ভ্রুকুচকে প্রশ্ন করে ইভান। দ্যাটস শি ইজ লিভিং। এবারে কিছুটা অস্থির হয়ে ইভান প্রশ্ন করে, মানে? রেচাল কিছুটা বিরক্তি নিয়ে বলে, দুপুরে ওর ফ্লাইট ছিল, তুমি জানতে না? কিছুটা ক্ষোভ নিয়ে ইভান ভারী কণ্ঠে বলে, না, আমরা তো ইনভলভ না, তাই হয়তো বলিনি। তাদের ভেতরে কোনো সম্পর্ক নেই শুনে কিছুটা খুশি হয়ে তাচ্ছিল্য করে বলল, তাও বলা উচিত ছিল। আচ্ছা বাদ দাও তো, আমার না ভীষণ ঘুম পাচ্ছে, চলো ফ্রেশ হয়ে ঘুমাতে যাই। ওকে, আমি আগে শাওয়ার নিয়ে আসি। যাও। রেচাল গোসলে গেলে ইভান তন্ন তন্ন করে খুঁজতে থাকে এলিজাকে। কেন যেন তার মন মানছে না যে এলিজা না বলে চলে গেছে। ইভান ভীষণ অবাক হয় যখন সে বুঝতে পারে এলিজার কোনো চিহ্ন এই ফ্ল্যাটে অবশিষ্ট নেই। একটা সুতো অবধি রেখে যায়নি এলিজা। শখ করে দেয়ালে যে ওয়াল হ্যাঙ্গার ঝুলিয়ে রেখেছিল সেগুলোও নেই। কোথায় গেল এলিজা? পরদিন সকালবেলা। ইভান ওঠো। আর একটু ঘুমাতে দাও না এলিজা, সবসময় আমাকে এত ডিস্টার্ব কেন করো তুমি? কিছুটা ঈর্ষার কষ্ট নিয়ে রেচাল উত্তর করে, ইভান, আমি রেচেল, আমি ডিস্টার্ব করতে আসিনি তোমাকে। রেচালের গলার আওয়াজে ইভানের মস্তিষ্ক সচল হয়ে ওঠে। দ্রুত শোয়া থেকে উঠে বসে কথা ঘোরানোর চেষ্টা চালায় সে। আই এম সরি মিস রদ্রিগো, আসলে এলিজা প্রত্যেকদিন সকালে এসে আমাকে ডিস্টার্ব করতো। মিস রুদ্রিগো? ইভানের কথা কানে না নিয়ে ইভানের সম্বোধনের ত্রুটি ধরে রেচাল। সরি মিসেস লিয়াম। একসাথে ঘুমানোর ব্যাপারটা ইভান রেচালকে জানাতে চায় না, তাই মিথ্যার আশ্রয় নিল সে। ইভান আড়মোড়া ভেঙে উঠে রেচালকে জিজ্ঞাসা করলো, ব্রেকফাস্ট রেডি? আমি কোনো ব্রেকফাস্ট বানাইনি। ফ্রান্সে থাকাকালীন আপনি খাওয়া দাওয়া কীভাবে করেছেন ম্যাডাম? ওখানে আমার রুমমেট রান্না করতো। ইভান হালকা হেসে দুষ্টুমির সুরে রেচালের চুল পেঁচাতে পেঁচাতে বলে, তবে দেখছি তোমার রুমমেটকে বিয়ে করতে হচ্ছে। ইউ কান্ট। ওয়াই? ও ছেলে। ইভান হালকা একটা ধাক্কা খেলো। কিছুক্ষণ চুপ থেকে উঠে ফ্রেশ হয়ে এলো সে। মলিন হেসে বলল, এখানে একটা শপ আছে, বেশ ভালো সয় মিল্ক পাওয়া যায়, আমি কিনে নিয়ে আসছি। আমি সোয়া মিল্ক খাই না, আমার জন্য একটা কফি এনো। ইভান ছোট করে উত্তর করে, ওকে। মনে মনে চিন্তা করে এলিজাও সয়া মিল্ক পছন্দ করতো না, কিন্তু ইভান জোর করে ওকে খেতে বাধ্য করত। প্রথম কয়েকদিন মানা করলেও ইভানের খুশির জন্য কষ্ট করে হলেও এলিজা নিজেকে মানিয়ে নিয়েছিল। কিন্তু রেচালকে কি ইভান জোর করতে পারবে? হয়তো না। গ্রে রঙের টি শার্ট আর ব্ল্যাক কালারের ট্রাউজার পরে ইভান বেরিয়ে পড়লো। অন্য সময় ইভানকে চার্মিং লাগলেও আজ কেমন যেন বিধ্বস্ত লাগছে। লিফটে ঢুকে দেয়ালে হেলান দিতেই পরিচিত কণ্ঠস্বরে পাশ ফিরে চাইল ইভান। মুচকি এসে বলল, মিসেস জেভিয়ার, গুড মর্নিং। গুড মর্নিং ইভান, তুমি ঘুরতে যাওনি? ঘুরতে? ইভান বুঝতে পারে যে এলিজা মিথ্যা বলেছে জোসেফিনার কাছে, তাই সেও কথায় সায় দিয়ে বলল, আমি কয়েকদিন পরে যাব। ও আচ্ছা, তবে ইভান, এলিজার এই সময় একা ট্রাভেল করা উচিত না। ইভান সন্দেহসূচক দৃষ্টিতে তাকালে জোসেফিনা হেসে বলল, ইউ সিলি ইয়াংস্টার, তোমরা কি ভাবছো আমি বুঝিনি? আমি ভালোই বুঝতে পেরেছি এলিজা প্রেগনেন্ট, সো ড্রপ দ্যাট। ইভান তড়িৎ গতিতে জোসেফিনার দিকে তাকাতেই সে মুচকি হাসলো। ইভানের মনে হচ্ছিল তার পায়ের তলার মাটি সরে গেছে। গ্রাউন্ড ফ্লোরে লিফট এসে ওপেন হতেই এলোমেলো পায়ে ইভান রাস্তার দিকে পা বাড়ালো। মনে মনে আওড়ালো, হাউ কুড ইট পসিবল? ও আমাকে বললো না কেন? আর বেবি নিয়েও কেন ডিভোর্স নিল? ইভানের চিন্তা ভাবনার মাঝে রেচাল কল দিলে তার দৃষ্টি আপ্লুত হয় ফোনের ওয়ালপেপারে। কল রিসিভ করতেই অপর পাশ থেকে রেচাল বলে, কাম হোম ফার্স্ট। কেন? বাবা কল করেছে। সো আমরা আজকে আমাদের বাসায় যাচ্ছি অ্যান্ড উই উইল ডাইন ইন রুদ্রিগোস। ওকে, কামিং। জলদি এসো। ইভান সয়া মিল্ক কিনে বাসায় ফিরে এলো। ভুলে গেল রেচালের কফির কথা। সময়টা যেহেতু জুনের মাঝামাঝি, ভ্যানকুভার আচ্ছন্ন বসন্তের ছোঁয়ায়। এলিজার ঘুম ভাঙল কিছুটা উষ্ণতার মাঝে। ঘুম থেকে উঠেই সে শাওয়ার নিতে গেল। মিনিট 20 পর সে গোসল শেষে নিজেকে সাজিয়ে তুলল এলিজা। আজকাল সাজতে ভালো লাগে তার, সাজলে মন ভালো থাকে।
কিছু সময় বাদে কিচেনে নিজের জন্য ব্রেকফাস্ট বানিয়ে কল করলো অ্যারনকে। কল তুলেই অপর পাশ থেকে অ্যারন বলল, গুড মর্নিং প্রিন্সেস। এখানে তো বিকেল বেলা, মর্নিং বলছো যে? বিকেল তো এখানে, তোমার ওখানে তো সকাল। গুড থিঙ্কিং। কি করছো? উঠলাম মাত্র। ও, সব ঠিক আছে? হুম মেডিসিন নিয়েছো? নিয়েছি। নিজের খেয়াল রাখবে, বুঝলে? জড়তা ভেঙে এলিজা অ্যারনকে জিজ্ঞাসা করলো, এখানে তোমার পরিচিত কেউ আছে লুসিনা বাদে? আমার ভাই আছে, কিন্তু কেন? মে আই মিট হিম? কিছুটা থেমে অ্যারন বলল, শিওর, ওয়াই নট? তার পারমিশন নাও আগে। অপর পাশে থাকা অ্যারনের মুখের হাসি চওড়া হলো, বিড়বিড় করে বলে উঠল, হি ইজ ডাইং টু সি ইউ, আর তুমি বলছো পারমিশনের কথা? অ্যারনের কথা বুঝতে না পারায় এলিজা বলল, বুঝিনি কি বলে। ডোন্ট ওয়ারি, আমি আগেই ওকে তোমার কথা বলেছিলাম। ইউ জাস্ট কল হিম, আই এম টেক্সটিং হিজ নাম্বার। ওকে, থ্যাঙ্কস অ্যারন। হাই, আমি এলিজাবেথ এস্থার। অ্যারন কি আপনাকে আমার কথা বলেছিল? মেসেজ সেন্ড করে এলিজা ফোন রেখে বারান্দায় যায়। অ্যারনের দেওয়া নাম্বারে অনেক সংকোচ কাটিয়ে সে মেসেজ তো করলো, কিন্তু অপরপক্ষের মানুষটা নিশ্চয়ই সাথে সাথে উত্তর করবে না। নিজের ভাবনার ফলস্বরূপ সে কিছুটা সময় একা কাটানোর সিদ্ধান্ত নেয়। তবে তার চিন্তার মাঝেই নোটিফিকেশনের শব্দ তার ভাবনার ছেদ করে মস্তিষ্কে পৌঁছায়। এগিয়ে গিয়ে বিছানার পাশে রাখা ছোট্ট স্পেয়ার টেবিল থেকে ফোন তুলে তাকায় সে। তার চিন্তাকে ভুল প্রমাণ করে অপর পাশ থেকে মেসেজের রিপ্লাই এসেছে। Yes, he told me about you. Why do you need me? চকিত নয়নে কিছুক্ষণ মেসেজের দিকে তাকিয়ে রইল এলিজা। ইউজার নেমটা খুব চেনা মনে হচ্ছে তার কাছে। ধ্যান ভাঙতেই সে উত্তর করলো, যদি কিছু মনে না করেন আমরা দেখা করতে পারি? অপর পাশের ব্যক্তির মুখে চমৎকার একটা হাসি ফুটে উঠল, কিন্তু সে এলিজার প্রশ্নে উত্তর করলো না। ফোন রেখে চোখ মেলালো তার মনিটরের স্ক্রিনে। ঈষৎ হেসে মনোযোগী হলো কোড প্রোগ্রামিং করায়। অপরদিকে অ্যাশারের উত্তর না পাওয়ায় খানিকটা লজ্জাবোধ করলো এলিজা। স্বেচ্ছায় সে কখনোই কারোর সাথে আগ বাড়িয়ে কথা বলে না, তবে এখন অবস্থা ভিন্ন। এলিজা বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। কিচেনে গিয়ে নিজের জন্য এক কাপ কফি বানালো সে। পরক্ষণেই ডাক্তারের দেওয়া নির্দেশনা মনে পড়তেই দোতলার কটেজের নিচতলায় থাকা অ্যাড্রিয়ানের ঘরের দিকে এগিয়ে গেল। কলিং বেল বাজাতেই অ্যাড্রিয়ানের প্রেমিকা লুসিনা মার্সেন্ট বিস্তর হেসে বলল, এলিজা, তুমি এখানে? আসলে কফি বানিয়েছিলাম, এই সময় কফি খেতে ডক্টর বারণ করেছে, তাই ভাবলাম আলবার্টকে দিয়ে যাই। হ্যাড্রিয়ান তো বাড়িতে নেই, তবে তুমি বলতে কফিটা আমি নিই? শিওর। একগাল হাসে এলিজা। এলিজার অমায়িক হাসি দৃষ্টি কেড়ে নেয় লুসিনার। এলিজার মুখ পানে চেয়ে লুসিনার মনে প্রশ্ন জাগে, কিভাবে এমন একটা সুন্দর অমায়িক মেয়ের স্বামী ডিভোর্স দিতে পারে, তাও এই অবস্থায়? এলিজা যে কটেজে থাকে সেটা অ্যারনই ঠিক করে দিয়েছিল। লুসিনা অ্যারনের ক্লাসমেট ছিল, তাই সেই সুবাদে লুসিনা এলিজাকে অনেকটা আপন করে নিয়েছে। এলিজার ব্যাপারে সবকিছু অ্যারন খুলে বলেছে ওদের কাছে। লুসিনা খানিকটা চুপচাপ, ঘরে ছিমছাম অবস্থা থাকতেই তার ভালো লাগে। 24 বছর বয়সী লুসিনা তার বয়সী অন্য রমণীদের থেকে সম্পূর্ণ আলাদা। লুসিনার মা এশিয়ান হওয়ায় তার স্বভাব অনেকটাই ঘরোয়া নারীদের মতো। লুসিনাকে এভাবে চেয়ে থাকতে দেখে এলিজা বিব্রত হয়। কিছুটা জড়তা নিয়ে লুসিনাকে ডাকে, লুসি, এনিথিং রং? তোমাকে দেখে একটা কথা মাথায় আসলো। মাথা নেড়ে না সূচক উত্তর করে লুসিনা। কি কথা? তুমি আমার চেয়ে বড় কিভাবে বলি? কিছুটা হেসে এলিজা বলে, বলে ফেলো, আমি কিছু মনে করব না। অ্যারন তো আমাকে বকাও দেয়। তোমাকে ইভান কিভাবে ছাড়তে পারলো আমার ভাবতেও অবাক লাগে। ন্যাচারাল মেয়েটা কি তার চেয়েও সুন্দর? কয়েক সেকেন্ড থেমে কিছুটা রাগান্বিত গলায় লুসিনা বলে ওঠে, আই বেট সি ইটস নট। এলিজার মুখে হাসি উবে গেল। ভারী গলায় সে বলল, যেখানে ভালোবাসা নেই সেখানে কিছু থাকে না, আর পাওয়ার আশা করাটাও বোকামি। এলিজার মন খারাপ হয়ে যায়। লুসিনা চটজলদি এলিজাকে প্যাম্পার করতে লাগলো। সে এলিজার হাত ধরে বসার ঘরে নিয়ে এলো। সবভাবে চেষ্টা করতে লাগলো তার মন ভালো করার। কিছু সময় বাদে এলিজা বিদায় নিল লুসিনার কাছ থেকে। নিজের রুমে গিয়ে বিছানায় গা এলিয়ে দিল সে। ভাবতে লাগলো 2 বছর আগের কথা, যেদিন প্রথম সে ইভানকে নিজের অনুভূতির কথা জানিয়েছিল। বৃষ্টির রেশ থামার বিন্দুমাত্র আশা নেই। তিমিরের রাতের মতো ঘন হয়ে যাচ্ছে। কর্দমাক্ত পায়ে এলিজা পাগলের মতো দৌড়াচ্ছে। ইভানের বাবার সাথে কথা শেষ করে এক মুহূর্তের জন্য দাঁড়ায়নি সে। আজকে ইভানের কাছে সময় মতো না পৌঁছালে সব শেষ হয়ে যাবে। তার পা খানিকটা কেটে গেছে, খালি পায়ে সে ছুটছে। একটা সময় পরে বিশাল সেই বাড়িতে পা রাখলো এলিজা। ছুটে গেল বাড়ির ছাদে, গিয়ে আবিষ্কার করলো মদ্যপ ইভানকে। ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরলো সে, কাঁদতে কাঁদতে বলল, ইভান, এমন কেন করছো? এলিজা। হ্যাঁ ইভান, আমি। এলিজার কোমর জড়িয়ে ধরে ইভান কিছুটা বাচ্চাদের ন্যায় কেঁদে উঠে বলল, রিচি।
র্যাচেল বা রিচি নামের অজ্ঞাত ব্যক্তির কোনো হদিশ না জানা সত্ত্বেও ইভানকে শান্ত করতে সে বলে, আমি জানি ইভান, কিন্তু তুমি মেসেজে এগুলো কি লিখছো? সুইসাইড কেন করবে তুমি? পাগল হয়ে গেছে? কেউ আমাকে পছন্দ করে না, কেউ আমাকে ভালোবাসে না, না আমার পরিবার আর না শখের নারী। এলিজা নিজের আড়ষ্টতা ভেঙে কম্পনরত গলায় বলে, আমি তো তোমায় ভালোবাসি। চোখ তুলে ইভান তাকায় এলিজার দিকে। এলিজার গালে তর্জনী দিয়ে ছুঁয়ে প্রশ্ন করল, উইল ইউ ম্যারি মি? অতীতের বিষাক্ত স্মৃতি থেকে বেরিয়ে আসতেই তার চোখ বেয়ে গড়িয়ে পড়ে নোনা জল। রাত 2:38। হাই। হাই, ইজ ইট মি? মিলার স্পিকিং। আপনি? আমি মিস্টার লিয়াম। মিস্টার মিলার, অপর পাশ থেকে ফোন কেটে যেতেই ইভান তার উপচে পড়া ক্রোধ নির্বারণ করতে ব্যর্থ হয়ে হাতে থাকা মুঠোফোনটি ছুঁড়ে মারে ফ্লোরে। মুহূর্তেটা ভেঙে চুরমার হয়ে যায়। অনেকক্ষণ ধরে ইভানের গতিবিধি লক্ষ্য করছিল রেচেল, তবে শেষ পর্যন্ত ইভানের অ্যাগ্রেসিভনেস দেখে কিছুটা রাগ হলো তার। সে ইভানকে কিছুটা ধমকে বলে ওঠে, আর ইউ ক্রেজি ইভান? এত রাতে একজনকে কল করলে সে মুখের ওপর ফোন তো কাঁদবেই, আর সবারই তো প্রাইভেট টাইম থাকতে পারে, তাই না? প্রচণ্ড রাগে ব্ল্যাঙ্কেটের কোনা খামচে ধরে ইভান বলল, তুমি ওর ব্যাপারে কিছুই জানো না। ওকে কেবল মাঝরাতেই পাওয়া যায়, অন্য সময়ও ব্যস্ত থাকে। যতদূর জানি রাতেও ফ্রি থাকে। কত কষ্ট করে নাম্বারটা জোগাড় করেছিলাম, সবটা ভেস্তে গেল। রেচেল কিছুটা সময় চুপ থেকে তাচ্ছিল্যের ন্যায় হেসে ইভানকে পিঞ্চ করে বলে উঠল, দ্যাটস গ্রেট লিয়ামস। যারা চাইলে বাঘে মোষে এক ঘাটে জল খাওয়াতে পারে, তাদেরই উত্তরাধিকারীর এই দশা। ক্রোধে ফেটে পড়ল ইভান, গলা চেপে ধরল রেচেলের, চিৎকার করে বলল, যা জানো না তা নিয়ে কথা বলো না। আই ডোন্ট লাইক ইট। বেশ বেলা করে ঘুম ভাঙল এলিজার। রাতে কিছু খাওয়া হয়নি তার, গভীর ঘুমে বিভোর ছিল সে। ফোন হাতে নিয়ে ভেবাচাকা খেল এলিজা। অপর পাশ থেকে মাঝরাতে খুব অল্প কিছু শব্দ প্রয়োগে কয়েকটা রিপ্লাই এসেছে। Sure. Get ready at morning. I'll pick you up. Send me your location. এলিজা কিছুটা অবাক হলো অ্যাশারের এই ব্যবহারে। বিড়বিড় করে বলল, অর্ডার করছে নাকি লোকটা? আজব তো। বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে নিল সে। রুমে এসে রেডি হয়ে নিল। কিছু সময়ের ব্যবধানে মিনিট 30 আগেই সে অ্যারনের ভাইকে সময়ের লোকেশন বলে দিয়েছে। দরজা খুলে বের হতে যাবে, ঠিক সেই সময় নিজের সম্মুখে কারো উপস্থিতি টের পেয়ে এলিজা চোখ খুলে তাকায়। কালো রঙের মুখ নেক টপ আর কালো প্যান্টের কম্বিনেশন এই হালকা ছাই রঙের চুলের অধিকারী ব্যক্তিকে আকর্ষণীয় করে তুলেছে। হঠাৎ এলিজা সজোরে জড়িয়ে ধরে সামনে থাকা লোকটিকে। এলিজার আকস্মিক কাজে চমকায় লোকটি। প্রগাঢ়ভাবে জড়িয়ে ধরে বাঁধন আরো শক্ত করার প্রয়াস চালায় এলিজা। কম্পিত গলায় তার ওষ্ঠে একটা শব্দ উচ্চারণে সক্ষম হয়। কেটে যায় কিছু প্রহর। হুঁশ ফিরতেই ধীরে ধীরে বাঁধন হালকা করে এলিজা। লোকটি কাঠের পুতুলের মতো ঠিক এক অবস্থায় দাঁড়িয়ে আছে। এলিজা সম্পূর্ণ বাঁধন মুক্ত করার পূর্বেই লোকটি হ্যাঁচকা টানে তার বক্ষে পুনরায় জায়গা পায় এলিজার ছোট্ট কোমল দেহ। হালকা ঝুঁকে এলিজার কানে ফিসফিসিয়ে বলে, Stay for a little bit, Elizabeth. আদ্রিয়ান, দোতলায় কেউ এসেছে, নিশ্চয়ই ওই বদমাইশ ইভান। আজকে আমি ওকে মেরে ফেলবো। হন্তদন্ত হয়ে ছুটে এলো লুসিনা। ঠান্ডা গলায় অ্যাড্রিয়ান তাকে প্রশ্ন করলো, তুমি দেখেছো ইভানকে আসতে? না দেখিনি, কিন্তু লুসিনাকে থামিয়ে এসে কফি মেকারে কফি বানাতে দিয়ে ঘুরে হেলান দিল টেবিলে। বুকের উপর হাত ভাঁজ করে বলল, লুসি, কাম ডাউন, লেটস গো চেক অন হার। সিঁড়ি বেয়ে দুজন উপরে উঠতেই চোখের সামনে ভেসে উঠল আলিঙ্গনরত দুজন মানুষকে। অ্যাড্রিয়ান হালকা কেসে উঠলে দুজন দুজনের বাঁধন মুক্ত হয়। মিষ্টি এসে এলিজা এগিয়ে যায় লুসিনার কাছে। তার হাত ধরে নিয়ে আসে অ্যাশারের সামনে। লুসিনা আর অ্যাড্রিয়ানের সাথে পরিচয় করিয়ে দেয় অ্যাশারের। লুসি, হি ইজ মাই চাইল্ডহুড ফ্রেন্ড অ্যাশার। সারনেম না বলে অ্যাশারের দিকে তাকায় এলিজা। অ্যাশার অ্যাড্রিয়ানের সামনে হাত বাড়িয়ে দিয়ে বলে, Asher Miller. অ্যাড্রিয়ান হাত মিলানোর পরপরই এলিজা বলতে শুরু করলো, ছোটবেলায় ডে কেয়ারে যখন বাবা আমাকে দিয়ে আসতো তখন আমার কোনো ফ্রেন্ড ছিল না, একমাত্র অ্যাশার আমার বন্ধু ছিল। অ্যাশার অনেক ফ্রেন্ডলি স্বভাবের, তাই সবার মতো আমার সাথেও মিশেছিল। তারপর প্রি স্কুল, জুনিয়র স্কুল, হাই স্কুল আমরা একসাথেই ছিলাম। তারপর ও আমায় না বলেই হাওয়া হয়ে গিয়েছিল। আজ এত বছর পর আবার দেখা। কথাগুলো এক নিঃশ্বাসে বলে মুচকি এসে আবারও অ্যাশারের দিকে তাকালো সে। অ্যাশারের নির্লিপ্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল। এলিজার দৃষ্টিতে তার দৃষ্টি পড়লেও ঠায় চেয়ে আছে এলিজার দিকে। অ্যাশারের এমন ভাবলেশীন চাহনি দেখে নিজের নজর সরিয়ে নিল এলিজা। কুশলাদি বিনিময় করে লুসিনা আর অ্যাড্রিয়ান বিদায় নিতে এলিজা অ্যাশারকে প্রশ্ন করলো, অ্যাশ, তুমি অ্যারনের ভাই, মিলার ফ্যামিলির। এলিজাবেথ, আমি কখনোই নিজের মার্টিনেস কাউকে দেখাতে পছন্দ করতাম না, তাই তোমাকেও কখনো বলা হয়নি, আর না তুমি কখনো জানতে চেয়েছ। আমাদের সম্পর্কে ডিসকোতে সীমাবদ্ধ ছিল, তুমি রেখেছিলে সীমাবদ্ধ।
ডোন্ট ব্লেম মি। এলিজাকে কিছু বলার সুযোগ না দিয়ে এক নিঃশেষে কথাগুলো অনর্গল বলল অ্যাশার।